তামিম ইকবাল আর জাতীয় দলে জার্সিতে ফিরবেন কি? সাকিব আল হাসানের ক্ষেত্রেও প্রশ্নটা উঠছেই। তাদের কেউ একজন যদি ফেরেন তবে সেটা কি প্রক্রিয়ায়? নতুন সেন্ট্রাল কন্ট্রাক্টে সিনিয়র ক্রিকেটারদের অবস্থান কি হবে এ নিয়ে সিদ্ধান্ত এখনো নিতে পারেনি বিসিবি। শনিবারের বোর্ড সভাও সীমাবদ্ধ ছিল কিছু রুটিন ওয়ার্কে। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর কয়েক মাস। ৩ লাখ টাকা করে বোনাস পাচ্ছেন অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী যুবারা। এনসিএলে 4 ছক্কা হাঁকিয়ে রীতিমতো একাই টুর্নামেন্ট গরম করে ফেলছেন তামিম ইকবাল খান। 150+ স্ট্রাইক রেটে ব্যাট করে 4 ইনিংসে এখন পর্যন্ত 250-তে খান সাহেবের রান 190। বিপিএল এর আগে গা গরমের কাজটা ভালোই পুষিয়ে নিয়েছেন, কিন্তু তার কমাস পরেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে তামিম কি জাতীয় দলে ফিরবেন? ওদিকে সাকিব আল হাসানও রাজনৈতিক কারণে দেশের মাটিতে খেলতে পারছেন না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আর ব্যাট হাতে বিধ্বংসী পারফরমেন্সে আলোচনার কেন্দ্রটা দখল করে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডারও। তার বিপিএলটাও কি খেলা হবে? যে একটা ফরম্যাটে সাকিব এখনো অবসরের কোনো ইঙ্গিত দেননি, সেই ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কি আদৌ তাকে পাওয়া যাবে? প্রশ্নগুলোর উত্তর কিংবা ইস্যুগুলোর কোনো অগ্রগতি জানতেই শনিবার বিসিবির 16তম সভায় পাখির চোখ করেছিল সবাই। নামে জরুরি সভা হলেও সাকিব তামিম এবং শান্তর অধিনায়কত্ব ইস্যুর মতো জরুরি বিষয়গুলোতে কোনো আপডেট জানাতে পারেননি বোর্ড সভাপতি। বললেন সেসব নির্বাচকদের কল। সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না। আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টরে মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। প্রায় 4 ঘন্টা দীর্ঘ সভায় আলোচনার বেশিরভাগ ছিল আসন্ন বিপিএল কেন্দ্রিক, যেখানে সিদ্ধান্ত হয় মোট 3 আয়োজক বিভাগে ট্রফি ট্যুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিপিএল কনসার্ট, সেই সাথে স্পন্সরও করা হয়েছে অনুমোদন। এই সময়ে মধুমতি ব্যাংক ওয়াজ সো কাইন্ড, এত টাকা স্পন্সর আমরা পেয়েছি, এটা তো উই আর সো হ্যাপি। কিন্তু অন্য ক্ষেত্রে স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের। এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল এর টিমগুলোর জন্য হোক, এগুলো সব বিবেচনায় এনে আমরা এবার একটু সহজ করার চেষ্টা করেছি সব দিক থেকে। এছাড়া কদিন আগে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জেতা বাংলাদেশ দলের প্রত্যেককে 3 লাখ টাকা করে বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি। বোনাসের ক্ষেত্রে নারী ক্রিকেটও সামনে পেতে যাচ্ছে অগ্রাধিকার। যে এশিয়া কাপ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। লিটন আজ সত্যি চিল মুডে। শত সমালোচনার চাপ সামলে এলকেডির ক্যাপ্টেন্সিতেই তো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওদেরকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ক্যাপ্টেন লিটন 10-এ 10 পেলেও বেহাল ব্যাটার লিটন, যদিও খুব একটা চিন্তা করছেন না টাইগারদের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টি-20 সিরিজ জিতে ক্যারিবিয়ান দ্বীপ থেকে ফিরছে টিম টাইগার্স। দেশে ফেরার পথে সেন্ট ভিনসেন্ট এয়ারপোর্টে এলকেডি চিল মুডে দুর্ধর্ষ অ্যাকশনে। জেমস বন্ডের নাম ভূমিকায় ড্যানিয়েল ক্রেগকে বিশ্রাম দিয়ে অষ্টম চরিত্র হিসেবে লিটন দাসকে পছন্দ করতেই পারেন ডিরেক্টর। সেটা না হলেও খুব একটা আফসোস নেই। উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে অধিনায়ক লিটন এখন এমনিতেও সুপার হিরো। বছরের শেষটায় দারুণ স্মৃতি নিয়ে কাপ্তানে দেশে ফিরলেও সফরটা হতাশার ছিল ব্যাটসম্যান লিটনের জন্য। কোচ সালাউদ্দিন অবশ্য একদমই হতাশ নন, দিচ্ছেন মেন্টাল কিংবা টেকনিক্যাল সব সাপোর্ট, যেমনটা পাশে ছিলেন ক্যাপ্টেন্সি ইস্যুতেও। গত বছর আমরা হয়তো কুমিল্লাতে লিটনকে ক্যাপ্টেন প্রথমে দিয়েছিলাম, হয়তো এই নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। বাট আমি যখন কোনো সিদ্ধান্ত নিই, আমি অনেক ভেবে শুনতেই সিদ্ধান্ত নিই, কারণ আমি একটা মানুষ সবকিছু চিন্তা ভাবনা, তার খেলা সম্পর্কে আইডিয়া এবং খেলা সম্পর্কে সে কীভাবে দূরদৃষ্টি সম্পর্কে সেরকম চিন্তা ভাবনা করে আমি কিন্তু অনেক সিদ্ধান্ত নিই। দেখুন, যে কোনো ব্যাটসম্যানের একটু ব্যাট টাচ আসতেই পারে, টেকনিক্যালি খুব একটা সমস্যা নেই। আমার মনে হয় যে এটা থেকে খুব তাড়াতাড়ি সে বের হবে এবং সে আমাদের বাংলাদেশের ফাইনাল ব্যাটসম্যান। সালাউদ্দিন ভাই, আপনি বলছিলেন যে লিটনের ব্যাটিং নিয়ে আপনি খুব বেশি চিন্তিত নন, ক্যাপ্টেন্সি দারুণ, খুব ভালো চিনেন তাকে, যার কারণেই বিপিএলও ক্যাপ্টেন করেছিলেন। বাট আপনার কাছে মনে হয় কিনা, মানে লিটন যখন খেলে তখন কিন্তু দারুণ লাগে, আজকে যখন 3টা 4 মারলো মনে হচ্ছে যে মানে একটা অন্যরকম আর্ট আর কি মনে হয়, ক্লাসিক্যাল ব্যাটিং। তো আপনার কাছে লিটনের কনসিস্টেন্সিটাকে আসলে চিন্তার কারণ কিনা? কারণ মোটামুটি একটা দশক হয়ে গেছে, আমার কাছে মনে হয় লিটনের সবচেয়ে বেশি মানে টেনশনের বিষয় যেটা কনসিস্টেন্ট হওয়া। এক একজনের ধরেন এক একজনের এক এক রকমের সমস্যা থাকতে পারে, নাও থাকতে পারে, কারো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, মানসিক সমস্যা থাকতে পারে।
ঠিক আছে, কারণ প্র্যাকটিসের সমস্যা থাকতে পারে। তো ধারাবাহিক হইতে হলে যে আপনার আসলে সব কিছুই লাগবে, শুধু টেকনিক্যাল সমস্যাটা তো আসলে মানে সমাধান করলে যে হয়ে যাবে তা না। তো সব কিছুর একটা আসলে কোনো না কোনো কারণ থাকতে পারে। বাট আমার মনে হয় যে তারা যেহেতু নিজেরাই এখন উপলব্ধি করতেছে, আমার কাছে এই সিরিজে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, ছেলেরা কিন্তু উপলব্ধি করে। লিটনকে যেমন আগলে রাখছেন সালাউদ্দিন, ছায়া হয়ে জাকেরের পাশে পাশে থাকছেন ঠিক তেমনি। সবশেষ বিপিএল এর সময় জাকেরের প্রতিভা নিয়ে বিসিবির অবহেলায় চটেছিলেন, করেছিলেন ঠোঁট কাটা মন্তব্য। বোর্ড না দেখলেও তখন ভুল দেখেনি সালাউদ্দিনের জহুরির চোখ। সেই জাকের আর সালাউদ্দিন দুজনের ঠিকানাই এখন জাতীয় দল। ওস্তাদের ছায়ায় শিষ্য হয়ে উঠছে আরো পরিপক্ক। খুব সম্ভবত তার ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়টা পার করেছে। টেস্টে সবচেয়ে বেশি রান 176, অলমোস্ট 44 অ্যাভারেজ, এবং টি-20তেও সবচেয়ে বেশি রান 60 অ্যাভারেজ। মানে জাকের আলী অনিকের ম্যাজিকটা কি আপনার কাছ থেকে জানতে চাবো না, বাট জাকের আলী অনিককে যেভাবে দেখেছেন, যেভাবে দেখছেন, ঠিক সামনে কোন জায়গাটায় দেখছেন এটা একটু জানতে চাচ্ছি। জাকির যেভাবে খেলতেছে, আমার মনে হয় যে ম্যাচুরিটিটা আছে এজ এ ব্যাটসম্যান, যে সিচুয়েশন বুঝে যে ক্রিকেট খেলা বা পরিস্থিতি বুঝে বা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার যে অ্যাবিলিটি আছে, সেটা তাকে হয়তো আরো ভবিষ্যতে অনেক বহুদূর নিয়ে যেতে পারে। এই ট্যুরের শুরু করার আগেই কিন্তু আমার একটা করার কথাবার্তাই ছিল যে আমরা আসলে কেউ ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা করবো না, আমরা আসলে টিম নিয়ে চিন্তা ভাবনা করবো। এটা আমরা প্রথম থেকে আসলে শুরু করছি টেস্ট থেকেই। তো সেটারও হয়তো রেজাল্ট হয়তো আমরা এখন পাচ্ছি, ভবিষ্যতে হয়তো আরো বেটার করার সুযোগ আছে। সেন্ট ভিনসেন্ট থেকে সবাই একদল হয়ে ফিরছেন ঢাকাতে। ফিরেই সবাই আলাদা হয়ে যাবেন, প্রস্তুতি শুরু করবেন নিজ নিজ দলের হয়ে বিপিএল এর জন্য। বছর শেষের আগের দিনই মাঠে গড়াচ্ছে বিপিএল এর পরেই আবার চ্যাম্পিয়ন্স ট্রফি। নিঃসন্দেহে সেখানে দারুণ আত্মবিশ্বাস দিবে সেন্ট ভিনসেন্ট থেকে নিয়ে যাওয়া ঝুলি ভর্তি সুখস্মৃতি। কেউ স্লেজিং করলেই আমরা এখন নাহিদ রানাকে বোলিং এ এনে ভয় দেখাই, এমন দারুণ তথ্যই দিলেন ব্যাটার জাকির হাসান। ওয়েস্ট ইন্ডিজ সফরে জ্যামাইকা টেস্ট জিতে বাংলাদেশ, ওই ম্যাচে নাকি গতিময় নাহিদে কাঁপতে থাকে ক্যারিবিয়ানরা। জাতীয় দলের কোচিং প্যানেলে সালাউদ্দিনের অন্তর্ভুক্তি বেশ পজিটিভ এবং ক্রিকেটাররা অনেক ফায়দা পাবে। আমাদের স্লেজ করলে আমরাও নাহিদ রানাকে দিয়ে ভয় দেখাইতে পারি। ইট ছুড়লে পাটকেল রেডি, গতির ঝড় আগুনে বোলিং। নাহিদ রানা যেন বনে গেছেন প্রতিপক্ষের জন্য রুদ্রমূর্তি। জ্যামাইকাতে টেস্ট জয়ের ম্যাচে নাহিদের অ্যাগ্রেশন, ক্যারিয়ারে প্রথমবার ফাইফার। চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসের ছোটা শুরু হলে নাকি ভয়ে ঘাম ছুটে যেত ক্যারিবিয়ান ব্যাটারদের। টেস্ট দলের জাকির হাসান জানালেন সেই মজার গল্প। ক্যারিবিয়ানরা বা ক্যারিবিয়ান সাবেক ক্রিকেটার কিংবা কমেন্টেটররা বা আপনাদের মধ্যে নাহিদ রানাকে নিয়ে কি আলোচনা হতো? নাহিদ রানা যে গতিতে বল করছে, আমরাও কিন্তু বাউন্স ব্যাক দিতে পারি, যে কেউ আমাদের স্লেজ করলে আমরাও নাহিদ রানাকে দিয়ে ভয় দেখাইতে পারি। সো আমার কাছে ওই জিনিসটা থাকায় আমার কাছে মনে হয় ওই টিমগুলো একটু এখন ভয় পায় আমাদের। দেখছেন তো ওই ক্যারিবিয়ান ব্যাটাররা নাহিদ রানার বলে পা পেছনে চলে যাচ্ছে বা একটু ভয় পাচ্ছিল, এরকম মনে হয়েছে আপনারা যেহেতু স্লিপে বা গালিতে আপনারা ছিলেন? অবশ্যই এটা বললাম না, এটা আমাদের একটা অ্যাডভান্টেজ। এটা আমাদের প্রপার ইউজ করাটাও ইম্পর্টেন্ট, যে কিভাবে আমরা নাহিদ রানাকে ইউজ করতেছি। তো অ্যাট দ্য সেম টাইম আমাদের শুধু ভয় দিলেই হবে না, প্রপার ইউজ করে আমাদের বেস্ট পারফরমেন্সটা নিয়ে আসতে হবে। প্রতিপক্ষ ব্যাটারদের কথা বললাম, বাংলাদেশি ব্যাটাররা যখন নাহিদ রানাকে নেটে খেলে তখন কি অবস্থা হয়? না, ওটা তো আমাদের জন্য প্র্যাকটিস। আমাদের এরকম বলারগুলো যখন আসে আমাদের জন্য ইজি হয়ে যাবে ইন ফিউচার ইন্টারন্যাশনাল সব বলারদের খেলতে, কারণ আমরা যদি এরকম এক্সপ্রেস পেস খেলতে থাকি আমাদের ওইগুলো আমাদের আরো ইজি হয়ে যাবে। আপনার ব্যাটাররা বলেন না তো যে বাউন্স কম দিও? না, ওরে ফ্রিকোয়েন্টলি বল করে। জ্যামাইকার মাঠে নাহিদ, তাসকিন, তাইজুলরা হিংস্রতা দেখিয়ে স্বীকার করেন। ডাগআউটে দারুণ সব ছক এঁকে ক্রিকেটারদের চাঙ্গা করে তোলেন মোহাম্মদ সালাউদ্দিন। 15 বছর পর ক্যারিবিয়ানে টেস্ট জিতল বাংলাদেশ। মজার ব্যাপার, 2009 সিরিজেও জাতীয় দলের কোচিং ইউনিটে ছিলেন দেশ সেরা কোচের ট্যাগ পাওয়া সালাউদ্দিন। জাকির হাসান তো অফ সিজনে কোচ সালাউদ্দিনের কাছে অনেক প্র্যাকটিস করেছে। জাকির হাসান সেঞ্চুরি করলে সালাউদ্দিন স্ট্যাটাস দেয় ফেসবুকে, মানে এত খুশি হয়। সেই সালাউদ্দিন এখন ন্যাশনাল টিমে আছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তাকে পেয়ে আসলে আপনাদের যে ব্যাটাররা আছেন তারা কতটুকু আসলে চাঙ্গা? একটা কোচের সাথে সবসময় কাজ করেন, ওই কোচটাকে সবসময় কাছে পাওয়াটা একটা মানে ভালো জিনিস, যেটা আমি সবসময় শেয়ার করতে পারবো বা কাজ করার জন্য আমার ইজি। যেই কোচ আসে সবাই ভালো থাকে, বাট আপনি যদি বলেন যে একটা কোচের সাথে রেগুলার কাজ করলে আপনার যে বন্ডিংটা ক্রিয়েট হয়, ওইটা যদি ন্যাশনাল টিমেও থাকে তখন আরও ইজি হয়ে যায়। কারণ ওই কোচটা তখন আমার একটা জিনিস দেখলেই বুঝতে পারে যে আমার কোন জিনিসটা আর একটু ইমপ্রুভ করা উচিত। কোচ সালাউদ্দিনের স্পেশালিটি কি? প্লেয়ার আন্ডারস্ট্যান্ড করতে পারে। অ্যান্টিকা টেস্টে ছন্দে ছিলেন না, মিস করেন জ্যামাইকার ম্যাচ। বিপিএল এর শটের ভ্যারিয়েশন দেখিয়ে সবার নজর টানতে চান জাকির হাসান। বিপিএল সিলেটের হয়ে আরো লাস্ট 2 ইয়ার খেলেছি। সিলেটের হয়ে খেলতে খুবই ভালো লাগে, প্রাইড ফিল হয় যেহেতু সিলেটেই আমার জন্ম। চেষ্টা করব টিমের জন্য মানে সব থেকে ভালো পারফরমেন্সটা করার। সিলেটে এনসিএল টি20 এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম বিভাগকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা। আগে ব্যাট করে মাত্র 146 রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল। জবাবে নির্ধারিত ওভার শেষে 6 উইকেটে 139 রানে থামে চট্টগ্রামের ইনিংস। 7 রানে জিতে কোয়ালিফায়ার রাউন্ডের টিকিট পায় সোহান বিজয়রা।
চট্টগ্রাম ইনিংসের 9তম ওভারের খেলা। মেহেদী হাসান রানার বল খেলতে গিয়ে পরাস্ত ইয়াসির আলী। লেগ বিফোরের আবেদন করে খুলনা, আম্পায়ারের না সিদ্ধান্ত। আম্পায়ার আউট না দিলেও উদযাপন করতে থাকে সোহান বিজয়রা। কিছুই বুঝে উঠতে পারছিলেন না ইয়াসির। তাকে হাতের ইশারায় খুলনার ক্রিকেটাররা দেখান হিট আউট হয়েছেন তিনি, কিন্তু টিভি আম্পায়ার রিপ্লেতে দেখে সিদ্ধান্ত জানান নট আউট। এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি খুলনা। ডাগআউট থেকে প্রতিবাদ করতে দেখা যায় খেলোয়াড়, কোচিং স্টাফদের। তবে শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেয় দলটা। এমন দিনে চট্টগ্রামকে হারিয়ে এলিমিনেটর ম্যাচ জিতে নেয় খুলনা বিভাগ। সিলেটে এনসিএল টি20-র এলিমিনেটর ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে খুলনা। বাজে শুরুর পর রানের গতি বাড়াতে বেশ চেষ্টা চালান আজিজুল তামিম সোহানরা। দলের হয়ে সর্বোচ্চ 52 রানের ইনিংস খেলেন কাপ্তান নুরুল হাসান সোহান। নির্ধারিত ওভারের আগে 146 রানে গুটিয়ে যায় খুলনা। জবাবে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামেরও। 54 রানে 4 উইকেট হারিয়ে বসে বন্দরনগরী দলটি। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ইয়াসির আলী। হিট উইকেটের উত্তপ্ত ঘটনার পর জয়ের আশা দেখান কাপ্তান, কিন্তু 37 রানের বেশি করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নাইম হাসান লড়াই করলেও হার এড়াতে পারেনি চট্টগ্রাম। 7 রানে ম্যাচ জেতে সোহান বিজয়রা। শুধুই ফুটবলের জন্য বরাদ্দ পেল চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম। বাফুফের কাছে 10 বছর থাকবে বন্দর নগরীর এই ভেন্যু, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার প্রত্যাশা জানুয়ারিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামও খেলার উপযোগী হবে। হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়াকে নতুন ধাপের শুরু বলছেন ক্রীড়া উপদেষ্টা। দেশের ফুটবলে নানা সংকটের অন্যতম ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে দীর্ঘদিন সংস্কার চলায় সংকট আরও প্রকট। ঢাকার বাইরেও মানসম্মত ভেন্যুর অভাব। শুধু ফুটবলের জন্য একটি স্টেডিয়াম চেয়েছিল ফেডারেশন। অবশেষে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামের বরাদ্দ নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা। আর বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারি থেকে খেলার উপযোগী হবে প্রত্যাশা আসিফ মাহমুদের। নাম পরিবর্তন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটা আমাকে লাস্ট যে কমিটমেন্ট করা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে এটার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আশা করি জানুয়ারি থেকেই খেলা মাঠে ফিরবে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা এম.এ. আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে। সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। দেশের ফুটবল এখন আলোচিত হামজা চৌধুরীকে ঘিরে। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি তরুণ উপদেষ্টার কাছেও উচ্ছ্বাসের। হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। ডায়াসপোরার অনেকেই অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু বলে আমি মনে করি। ক্রিকেট ফুটবল ছাড়া অন্যান্য ফেডারেশনের কার্যক্রম কার্যত স্থবির, যা ক্রীড়া উপদেষ্টার নজরের বাইরে নয়। 42 ফেডারেশনের সভাপতি অপসারণের পর শুধু 9টিতে অ্যাডহক কমিটি হয়েছে। বাকিগুলো শিগগির দেওয়ার পুরনো প্রতিশ্রুতি মিলেছে। ফেডারেশনগুলোর কাছে সাফল্য প্রত্যাশায় বাজেট সহ সুবিধা বৃদ্ধির চেষ্টায় মন্ত্রণালয়। কমিটিগুলো দ্রুত দিয়ে দিতে পারলে আমি আশা করি যে আবার ফেডারেশনগুলোতে গতিশীলতা ফিরে আসবে। এবং একই সাথে যেটা আমি বললাম যে বাজেট সহ আরও অন্যান্য প্রণোদনার যে বিষয়গুলো সেগুলোতেও আমরা নজর দেবো, যাতে করে অন্যান্য খেলাধুলাগুলো মেইন স্ট্রিম হতে পারে, অন্যান্য ফেডারেশনগুলো তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে আরও শক্তিশালীভাবে চালাতে পারে। সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু হয়েছে। জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিগুলোও শিগগির অনুমোদন পাবে। ঘোষণা দেবার পরই হামজা শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল তারকা। লেস্টার সিটির তারকার লাল সবুজ জার্সিতে খেলার খবরটি ফলাও করেছে বিশ্ব গণমাধ্যম। পজিটিভ নেগেটিভ আছে 2 ধরনের শোরগোল। 18 কোটি মানুষের চাওয়া ফেরাতে পারেনি হামজা। ফুটবলের মাঠের জনপ্রিয়তা ফেরাতে চান, করতে চান গোল। মিশরীয় স্টার মোহাম্মদ সালাহ তার কাছে ধরাশায়ী। সাদিও মানে উপকার। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার পেয়ে গেল বাংলাদেশ। ভারতীয়দের মাথায় হাত। ফুটবলে টানা হ্যাচড়া আর নয়। ক্লিনে গিয়ে বাংলা, ভারত করো ভয়। কোমর বেঁধে নামছে হামজা। বাংলার দর্শকদের মুখে থাকবে এমনই হাসি। ইংলিশ এফএ কাপ জয়ী ফুটবলারের বাংলাদেশে আসা নিয়ে খোদ লেস্টার সিটি ক্লাবে মাতামাতি। ট্রান্সফার নিউজ গুরু ফ্যাব্রিজিও রোমানো তাকে নিয়ে দেয় পোস্ট। হবিগঞ্জের ছেলে ঘরে ফেরার খবর বিশ্ব মিডিয়ায় তোলপাড়। সবচেয়ে বেশি খবর প্রকাশিত হয়েছে ভারতীয় মিডিয়ায়। দেশটির গণমাধ্যম এই সময় ভারতের বিপক্ষেই হামজার অভিষেক শিরোনামে নিউজ করেছে। স্পোর্টস কিডা, খেলনাওয়ের মতো নিউজ সাইটগুলো ফলাও করে হামজার লাল সবুজের জার্সিতে খেলার খবরটি প্রচার করেছে। নেপাল, পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল তারকাকে নিয়ে সংবাদ করেছে। বাদ যায়নি ইউরোপের শীর্ষ গণমাধ্যমগুলো। ফক্সেস চৌধুরী সুইচেস টু অ্যালিজেন্ড বাংলাদেশ, এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে বিবিসি। দ্য নিউ ইয়র্ক টাইমস, ডেইলি মেল গুরুত্বের সঙ্গে হামজা বাংলাদেশে খেলার খবরটি প্রকাশ করেছে।
ইংল্যান্ড অনূর্ধ্ব 21 জাতীয় দলে খেলা হামজা 185 নম্বরে থাকা বাংলাদেশে আসার খবরে ডেইলি মেল তো অবাকই হয়েছে। বাংলার মানুষের ভালোবাসা, বছরের পর বছর হামজার পোস্টে লাল সবুজের জার্সিতে খেলার অনুরোধ হামজা ফেলতে পারেননি, তাই তো ওই ডাকে সাড়া দিয়ে খেলতে রাজি হয়েছেন। রাকিব মোরসালিনদের সাথে যখন একই ড্রেসে গলায় গলা মিলিয়ে নামবে লেস্টার সিটি সুপারস্টার, গাইবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তখন আনন্দে আপনার শরীরে শিহরণ বয়ে যাবে না তো?